নমস্কার, শুরু করছি বাংলা বলছে। গত ৩-৪ মাস ধরে এই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি যে খাতে বয়েছে, সেখানে দাঁড়িয়ে বারংবার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজিকর কাণ্ড পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে তার ১৩ বছরের অন্যতম কঠিন চ্যালেঞ্জ ফেস করেছেন। এরই পর ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ৬-০। আর তারপরই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শক্ত হাতে দলের রাশ ধরছেন। তৃণমূলে তিনি শেষ কথা দলীয় বিধায়কদের সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে জয়ের পর দলের রাশ হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো। দলীয় শৃঙ্খলায় জোর, ছাত্র যুব সহ দলের সংগঠন ঢেলে সাজানোর ঘোষণা। দেখুন, অন্য কেউ নয়, তৃণমূলে তিনিই শেষ কথা। দলের রাশ নিজের হাতে রাখার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, যতদিন তিনি আছেন ততদিন দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। কে কি বলেছে তা নিয়ে আপাতত চিন্তার কিছু নেই। জনসংযোগ বাড়াতেও বিধায়কদের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলের প্রবীণ কিছু নেতার সঙ্গে তরুণ নেতাদের সম্পর্ক খুব একটা মসৃণ নয়। সে বিষয়ে কড়া নজর দলনেত্রীর। নানা সময় সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে নেতাদের বক্তব্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ বিষয়ে দাড়ি টানতে নির্দেশিকা জারি করে দিলেন মুখ্যমন্ত্রী। দলনেত্রীর নির্দেশ, সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখা থেকে বিরত থাকতে হবে। কোনো বিধায়ক অভ্যন্তরীণ বিষয়ে বাইরে মুখ খুলবেন না। বিধায়করা মন্ত্রীদের বিভ্রান্তিমূলক প্রশ্ন করবেন না। সবচেয়ে বেশি জোর দিয়েছেন দলীয় শৃঙ্খলা রক্ষায়। কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে গঠন করেন শৃঙ্খলা রক্ষা কমিটি। সেই কমিটিতে রয়েছেন দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য। দিল্লিতে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দিল্লিতে দলীয় মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ। তবে কালীঘাটের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গ ওঠেনি। সোমবার বিধানসভার বৈঠক থেকে দলের সাংগঠনিক ক্ষেত্রেও দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের ছাত্র যুব সংগঠন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন দলনেত্রী। খুব দ্রুত এই দুই সংগঠন ঢেলে সাজানোর কথা ঘোষণা করেন। এতদিন পশ্চিমবঙ্গ চালাচ্ছিল এজেন্সি, মুখ্যমন্ত্রী নিজেই বলে দিলেন সরকারের বাইরে আরেকটা সমান্তরাল সরকার চলছে। সরকারের ভুল ত্রুটি এজেন্সি ধরছে, এজেন্সির মাধ্যমে সরকারের কাজকে ত্বরান্বিত করবার প্রচেষ্টা চলছে। তাহলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কি করবেন? কোনো সংসদীয় ব্যবস্থায়, কোনো প্রশাসনিক রীতিনীতিতে এটা হয় নাকি? ইটস আ টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। মমতার পদক্ষেপ, প্রথমে দলীয় শৃঙ্খলায় জোর, শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন, প্রকাশ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব মেটাতে বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে বিরত থাকার নির্দেশ, ছাত্র যুব সংগঠন সহ দলের সাংগঠনিক ক্ষেত্র ঢেলে সাজানোর ঘোষণা। সর্বোপরি বিধায়কদের ডেকে জানিয়ে দেওয়া দলে এখনো তিনিই শেষ কথা। রাজনৈতিক মহলের মতে উপনির্বাচনে জয়ের পর ২৬-এর আগে বিরোধীদের আর ১ ইঞ্চি জমিও ছাড়তে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিভাজন বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতেও অন্য কারো উপর ভরসা করতে নারাজ তৃণমূল নেত্রী। তাই দলের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখার সিদ্ধান্ত। কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বামেদের তরফ থেকে সৈকত গিরি, কংগ্রেসের তরফ থেকে পার্থ মুখার্জি, কিছুক্ষণের মধ্যেই শঙ্কুদেব পণ্ডা বিজেপির পক্ষ থেকে আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি প্রথমে শুভময়দাকে দিয়ে শুরু করি। শুভময়দা, এই যে ৬টি বিধানসভা উপনির্বাচন, যেটা এবার শাসকের কাছে অ্যাসিড টেস্ট ছিল, কারণ ১৪ই অগস্ট যে রাত দখলকে কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদের রূপ দেখা গিয়েছিল, তারপরে সেই আন্দোলন যে বাকি নিক না কেন, শাসকের কাছে নিজে পরীক্ষা দেওয়ার একটা প্রয়োজন ছিল। এবং অন্তত এই উপনির্বাচনের রেজাল্ট ধরলে বলা যেতে পারে যে সেখানে তারা ৬-০ জিতে এটুকু অন্তত এনশিওর করতে পেরেছে যে এর প্রভাব সেভাবে প্রতিফলিত হয়নি ভোটিং মেশিনে। সামনে ২০২৬, এরকম একটা ক্রুশিয়াল সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিলেন, এই বার্তাটা কতটা সিগনিফিক্যান্ট?
দেখুন, মূল কথা একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবনপঞ্জি সেটা অনবদ্য, এবং ভারতের রাজনীতি, রাজ্যের রাজনীতি, সেই জায়গায় তিনি বিরোধী নেত্রী হিসেবে বা একই সময় কেন্দ্রের মন্ত্রী হিসেবে তিনি যে কাজগুলি করেছেন, এবং পরবর্তীকালে শাসন ক্ষমতায় এসেও তিনি নিম্নবিত্ত মানুষের জন্য যে কাজগুলি করেছেন, তার নিরিখে তিনি যে অবিসংবাদিত নেত্রী তৃণমূল কংগ্রেসের, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে আমরা যখন রাজনীতি আলোচনা করব, অন্তত বিশ্লেষক হিসেবে একটা দায় থেকে যায় যে যারা ক্ষমতায় আছেন, যেমন কেন্দ্রে বিজেপি বা রাজ্যে তৃণমূল কংগ্রেস, তাদের প্রশংসা না করা এবং তাদের দোষগুলো খুঁজে বার করা, এটা না হলে রাজনৈতিক বিশ্লেষণের জায়গাটা থাকে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা এই 6টি আসনে দেখলাম, সেটা হচ্ছে বিস্তীর্ণ প্রচুর বুথে একেবারে বাম আমলের মতন, যেখানে দেখা যাচ্ছে 2, 3, 7 এই ধরনের ভোট পেয়েছেন বিরোধীরা। সত্যিই কি মনে হয় যে পশ্চিমবঙ্গের এমন অবস্থা যে একটি গোটা বুথে যেখানে 1000 ভোট আছে, সেখানে বিরোধীদের ভোটটাও গিয়ে শাসক দলকে 2-3টি করে দিয়ে দিতে হচ্ছে? মূল প্রশ্ন এই জায়গায়। দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে মধ্যবিত্তের যে শহর কেন্দ্রিক আন্দোলন, তা যে গ্রাম বাংলায় প্রভাব ফেলবে না এটা একেবারে পরিষ্কার ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম বাংলায় প্রভাব ফেলেনি, এবং বিরোধী দল পারবে না জেনেই আন্দোলনকে অরাজনৈতিক বলেছে। কিন্তু সেই ফলটাকে পাওয়ার পর, অর্থাৎ 6-0 জয়ের পর, কথা হওয়া উচিত ছিল লক্ষ্মীর ভাণ্ডারের, কথা হওয়া উচিত ছিল স্বাস্থ্য সাথীর, কিন্তু কলকাতা শহর কেন্দ্রিক তৃণমূল নেতৃত্ব বারবার করে বোঝাতে চাইলেন, দেখো কোনো রকম প্রভাব পড়েনি এই যে চিকিৎসক আন্দোলনের বা মানুষের এই প্রতিবাদের। অর্থাৎ মধ্যবিত্ত বাঙালি সমাজকে একেবারে বেপরোয়া ভাবে অস্বীকার করা হলো। সত্যিই তো তাদের ভোট কম। ফলে হ্যাঁ, আগামী 2026 নির্বাচনে হয়তো তৃণমূল একইভাবে জিতবে, কিন্তু গণতন্ত্রের যে মূল শর্ত এবং আধিপত্যবাদ থেকে সরে আসার যে মূল জায়গা, সেই জায়গায় কিন্তু তৃণমূলের ব্যর্থতা প্রকট। পশ্চিমবঙ্গের নিম্নবিত্ত মানুষ তৃণমূলের পক্ষে অনেকটাই আছেন, এর জন্য কোনো আইপ্যাকের সার্ভে দরকার নেই, এবং সেই কারণেই হয়তো মুখ্যমন্ত্রী বলেছেন তাদের ফোন যেন তাদের এমএলএরা না ধরেন। কিন্তু তাদের নিজের দলের মধ্যে এক নেতা অন্য নেতার বিরুদ্ধে যে ধরনের ফৌজদারি অভিযোগ করেন এবং একেবারে মন্ত্রী হিসেবে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেন, তাতে ওই 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি এই মুহূর্তে তৃণমূলের অন্দরে একমাত্র হুমায়ুন বা হুমকি কবির বলে যে ভদ্রলোক আছেন, যিনি তৃণমূলকেই সাধারণত হুমকি দেন, তার বিষয়টি দেখা বাদে বাকি তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোলমাল, যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের প্রশ্ন দলের মধ্যে থেকে উঠে আসছে, সেগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন, এই প্রশ্ন কিন্তু যে কোনো রাজনৈতিক বিশ্লেষকের দিক থেকে আসা উচিত। খুব ইন্টারেস্টিং, আপনি হুমায়ুন কবিরকে হুমকি কবির যে আখ্যা দিলেন সেটা নিঃসন্দেহে ইন্টারেস্টিং। আমি জানি না এরপর হুমায়ুন কবির তিনি আপনাকে হুমকি টুমকি দিয়ে দিতে পারেন কিনা। আমি একটু সুমনদার কাছে এখানেই আসি, যে সুমনদা, আমরা লাস্ট সপ্তাহ দুয়েকের ডেভেলপমেন্ট যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তিনি দলে এবং প্রশাসনের শেষ কথা। এই সময়ে দাঁড়িয়ে এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, তাৎপর্যপূর্ণ তো বটে। আমি যতটুকু বুঝি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল জার্নিতে বা তৃণমূল দলটাতে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল শেষ কথা ছিলেন। সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার আগে অনেকবার আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, বা অনেক সময় এমনিতেও বলতেন, যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধের ব্যাগটা অথবা হাতের ডায়েরিতে দলটা আছে, ওটা হারিয়ে গেলে দলের কী হবে আমি জানি না। ফলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন থাকি। তো যেটা ঘটনা হচ্ছে যে আপনি যদি দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের উদ্যোগে দলটা তৈরি করেছেন, নিজের উদ্যোগে দলটা চালান, এবং আপনি যেটা বললেন যে গত 4 মাসে ক্রাইসিস হোক যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাকে টেনেছেন। ফলে তিনি সেটাকে আরেকবার প্রতিষ্ঠা করে দিলেন যে 2026 অবধি আমি সব সিদ্ধান্ত নেব। এবং আমি শুধু একটাতে ডিফার করবো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধু হুমায়ুন কবিরকে নিবৃত্ত করেননি। নারায়ণ গোস্বামী, উত্তর 24 পরগনায় দলের উঠতি নেতা, উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি, তাকেও বলে দিয়েছেন তুমি নিজের এলাকার বাইরে ভেবো না ভাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের, যে মমতা বন্দ্যোপাধ্যায় হন, জয়ললিতা, এবং আমি এখানে একটু অ্যাড করবো যে অতি সম্প্রতি আমরা যে রোগী কল্যাণ সমিতির যে রিস্ট্রাকচারিং দেখেছি, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা স্পষ্ট। দেখুন, এটা তো খুব স্পষ্ট, মানে এই বার্তাটা নিয়ে তো কোনো, মানে আপনি শুধু রোগী কল্যাণ সমিতি বলছেন কেন, আপনি যদি মুখপাত্রদের তালিকা দেখেন, আপনি যদি শৃঙ্খলা রক্ষা কমিটির তালিকা দেখেন, তাহলে দেখবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম ছিলেন, তার নবীন প্রবীণের দ্বন্দ্বে যেটা মূল কথা ছিল, যারা 70 পেরিয়ে গেছেন তারা যেন দল থেকে আস্তে আস্তে পিছু হটেন, সেটা হচ্ছে না। বরং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা বরং যারা সিনিয়র নেতা, তারা আরও অনেকে আরও পুণ্যোদ্যমে ফিরে আসছেন।
আমি আপনাকে মনে করাবো, যেহেতু আপনিও সেদিন অনুষ্ঠানটা করছিলেন, যেদিনকে ডোনাল্ড ট্রাম্প জিতলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়টি ছোট্ট করে মনে করিয়ে দিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের বয়স কত। সো ইন দিস পলিটিক্যাল হোল ড্রামা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো প্রায় 70-এর কাছাকাছি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করতে চান, এবং সেটা প্রমাণ করার জন্য এখনো অবধি তার কাছে এত মানে মজুদ বারুদ আছে যে আমি শেষ কথা এবং আমি যে টিমটাকে নিয়ে চলছি সেটাই শেষ কথা বলবে। তো এটাতে আপনি যতক্ষণ মানে আমি বলতে চাইছিলাম যে জয়ললিতা বলুন বা এই ধরনের যারা নেতা বা নেত্রী হন, একটু মার্কুরিয়াল তো, মানে তারা নিজের মতো করে পুরো ভোট ব্যাংকটা তৈরি করেন। এটার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় 2016-তে কি বলেছিলেন, সব আসনে মনে করবেন আমিই প্রার্থী। তো এই যে নিজের ঘাড়ে পুরো দলটাকে নিয়ে বহন করা, তার একটা ভালো সেন্স আছে। এটা তো খুব সিপিএম বা আরএসএস এর মতো ক্যাডার বেসড একটা দল না, এটা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তৈরি হওয়া একটা ভোট ব্যাংক। তো উনি সেটাকে নিজের মতো করে ব্যবহার করছেন, এবং 2024 অবধি উনি তার পুরো রাশ নিজের হাতে রাখতে চাইছেন। এবং আপনি যেটা বলছিলেন যে মুখপাত্র থেকে শুরু করে সব জায়গাতে উনি এটা স্পষ্ট করে যে ওনার পছন্দ অপছন্দ কারা, তার একটা স্পষ্ট মানে লাইন টেনে দিয়েছেন। সেটা মানে যদি মানে কারো পড়তে খুব অসুবিধা হওয়ার কথা নয়। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি বোধহয় শুভময়দা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যাই বলুন, যে কোনো প্রকল্পই বলুন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি ডিজাইন করেন। এবং যতবার আমরা মানে করোনার সময় বা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য যে কোনো ধরনের জিনিস নিয়ে আলোচনা হয়েছে, আপনি দেখবেন সেই আলোচনাটা আবার মমতা বন্দ্যোপাধ্যায়তে ফেরত চলে গেছে। তিনি কন্ট্রোলিং স্টেক, একটা দলের তো একটা কন্ট্রোলিং স্টেক থাকে, তো সেটা উনি এই মানে আপনি আরজিকর ঘটনা একটাই বলতে পারেন যে আরজিকর ঘটনাতেও আপনি পুরোটা ওনাকেই দেখেছেন। ওনার বাইরে যদি আমি মিন ট্রু সেন্স বলি, কুণাল ঘোষ খুব অ্যাক্টিভ ছিলেন, তার বাইরে আপনি দলের কতজনকে খুব অ্যাক্টিভ দেখেছেন, তাই না? তো সেই পার্সপেক্টিভে আমাদের ওটা ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইবেন দল সেভাবেই চলবে। তো আমি এখানে একটু সৈকতের কাছে আসি, যে সৈকত, মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় দাঁড়িয়ে এই বার্তাটা স্পষ্ট করছেন, রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে যে এই 6টা বিধানসভা উপনির্বাচনের জয় তাকে আরও বেশি করে কনফিডেন্স দিয়েছে। কারণ যেটা আমি শুরুতেও বললাম যে অনেকেই মনে করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 13 বছরের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটা এই আরজিকর কাণ্ড পরবর্তী সময়ে ফেস করেছেন। এবং আমরা দেখেছি বেশ কতগুলো ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট এই গত কয়েকদিনে হয়েছে। এখানে ফাইনালি বিরোধীদের কঠিন চ্যালেঞ্জ ছুটতে না পারা, সেটাই কি এই কনফিডেন্সের জায়গাটা আরো তৈরি করছে না? দেখুন, বিরোধীদের 6-0 যদি না হতো তাহলে এটা তিনি কিভাবে হ্যান্ডেল করতেন সেটা আমরা জানি না। দেখুন, বিরোধীদের ব্যর্থতা রয়েছে, এটা নিয়ে তো অস্বীকার করবার জায়গা নয়, কিন্তু এই জায়গা নেই। কিন্তু হেডলাইন ম্যানেজমেন্ট, রাজনীতিতে একটা হেডলাইন তৈরি করে নেওয়া এবং নিজেকে কেন্দ্র করে, সুমনদা যে কথা বলছিলেন, নিজেকে কেন্দ্র করে রাজনীতির সাবজেক্ট তৈরি করা, এতে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় জুড়ি মেলা ভার। এবং এটা আজকে বলে আজকে নয়, তার কংগ্রেসের রাজনীতির ইতিহাস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হওয়া, তার পরবর্তীকালে বিরোধী দলনেত্রী, বর্তমানে মুখ্যমন্ত্রী অবস্থায়। দেখুন, তৃণমূল কংগ্রেস দলের আভ্যন্তরীণ ক্ষেত্রে কার হাতে রাজ থাকবে, কার রাজ আলগা হবে, সেটা আমাদের কাছে সাবজেক্ট নয়। সাবজেক্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স পেয়েছেন, এবং কনফিডেন্স পেয়েছেন বলেই এত কনফিডেন্টলি তিনি 26-এর লক্ষ্যমাত্রা এবং পরিকল্পনা সেট করতে পারছেন। দেখুন, কে কনফিডেন্স পাবে না বলুন তো? একটা রাজ্যের রাজনৈতিক দল ক্ষমতায়, তার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দেখতে পাচ্ছেন যে গত 8 বছর ধরে একের পর এক দুর্নীতিতে অভিযুক্ত তার মন্ত্রিসভার ক্যাবিনেট মিনিস্টাররা, তার দলের সভাপতিরা, তারা দলের জেলা সভাপতিরা, তার দলের সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় বসে থাকা মন্ত্রীরা, তাদের সাঙ্গপাঙ্গরা, তারা বহাল তবিয়তে দুর্নীতির তদন্ত সিবিআই ইডির জাল ছিন্ন করে বীরের মতন বাইরে বেরিয়ে তার পাশে বসে থাকছেন। তিনি কনফিডেন্ট পাবেন তো, তার কারণ আরজিকরের ঘটনার পরবর্তীকালে যে কঠিন চ্যালেঞ্জের সামনে তিনি পড়েছিলেন, সেই সময় হঠাৎ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত এমনভাবে এগোলো যে তিনি কনফিডেন্টলি বিরূপাক্ষদের ফিরিয়ে আনতে পারছেন। তিনি পারছেন তো। পুরানো যে নেতাদের 16 সালে তিনি যেমন একথা বলেছিলেন প্রত্যেকটা কেন্দ্রে আমি প্রার্থী, তেমনি তিনি একথাও বলেছিলেন যে আমি যদি জানতাম এরা সব এত দুর্নীতিগ্রস্ত তাহলে আমি এদের টিকিট দিতাম না। আবার আজকে 2024-এ দাঁড়িয়ে যখন আমরা শেষ প্রান্তে আলোচনা করছি, উনি তাদেরকে নিয়েই তো বিভিন্ন কমিটি তৈরি করেছেন। এই কমিটি ডিক্লারেশনের মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে, আপনি শুধু নবীন প্রবীণ ভাবছেন কেন? 21 সালে বিজেপির প্রতীকে জেতা আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক তৃণমূলের মুখপত্র হয়েছেন। এই ইন্টারেস্টিং একটা কমিটির মধ্যে একটা নাম রয়েছে যাকে পুলিশ মন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী বলবো না, পুলিশ মন্ত্রী প্রকাশ্যে বলেছিলেন যে ঘুষ খেয়ে হকার বসান।
তাকে রেখেছেন শৃঙ্খলা রক্ষা কমিটির মধ্যে। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা আইপ্যাকের হাতে চলবে, 500 কোটি টাকায় কোনো পলিটিক্যাল ডিল হবে, নাকি গরু কয়লা বালিচোরেরা বহাল তবিয়তে জেলের বাইরে এসে ভোট নিয়ন্ত্রণ করবে, সেটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু মূল প্রাইম ইস্যু আরজি করের তদন্ত কোন জায়গায় দাঁড়ালো, থ্রেট কালচার যে বহাল তবিয়তে বীরের মতন ফিরে আসছে। আমি ধরে নিলাম আরজি কর নিয়ে রাজ্য সরকারের তদন্ত, কেন্দ্রের সরকারের তদন্ত, সেই তদন্ত চলছে, সুপ্রিম কোর্টের অবজারভেশনে রয়েছে। কিন্তু থ্রেট কালচার নিয়ে তো এই রাজ্যের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বলেছিলেন যে তারা ব্যবস্থা নেবেন। আজকে যারা থ্রেট কালচারে অভিযুক্ত তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। 6টা রাজ্যের উপনির্বাচন, কতবার আমরা রন্ধরানির ঢলের কথা শুনেছি, একটার পর একটা উপনির্বাচন হয়। আর যতই আপনি বাম জমানার সঙ্গে তুলনাটা হন না কেন, দিনহাটা বলে আমায় দেখ, তো সীতাই বলে আমায় দেখ। তাহলে এই 6টা উপনির্বাচন কিংবা একের পর এক নির্বাচনে যদি এই অনুব্রত মণ্ডল, কেষ্টরা, বালুরা ভোট নিয়ন্ত্রণ ম্যানেজার হয়, যদি এলাকায় এলাকায় অভিক বিরূপক্ষের মতন চুনোপুটিরা মাথা হয়ে বসে থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের শাসক দল তাদের আমি পার্থবাবুর কাছে আসি। পার্থবাবুর এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থবাবুদের অবস্থানটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ লোকসভা নির্বাচন পরবর্তী সময় এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যে কংগ্রেসের যে অবস্থান এবং লোকসভা নির্বাচন পরবর্তী সময়ের জাস্ট কয়েকটা ডেভেলপমেন্ট, অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় শুভঙ্কর সরকারের আসা এবং সব মিলিয়ে ইন্ডিয়া জোটের সলতে পাকানোটা সেটা এখনও জারি রয়েছে, এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2026-এ কংগ্রেসের অবস্থান কি হবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন। আর সেখানে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের রাশটা থাকছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন নতুন করে, সেটা পার্থবাবু আপনাদের জন্য কি বার্তা দেয়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নির্বাচনে কার সঙ্গে কখন কি 2026-এ বা তার পরবর্তীকালে বা তার আগে যদি কোনো নির্বাচন হয় সেখানে কি জোট হবে না হবে, এটা সম্পূর্ণভাবে কিন্তু ইদানিংকালে যদি আপনি দেখে থাকছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বিভিন্ন রাজ্য যে দল তার উপরেই কিন্তু ছেড়ে দিয়েছেন। তাদের কোনো মতামত থাকলেও তারা কিন্তু সেটা চাপিয়ে দেন না, তারা রাজ্যের মতটাকেই কিন্তু বেশি গুরুত্ব দেন। যার জন্য কিন্তু আমাদের মানে আমরা তো প্রথম তো অনেক দিন থেকেই শুনে আসছি 2011-এর পর থেকে যে কংগ্রেস এবং তৃণমূল আবার জোট হবে, কিন্তু 2016 হয়নি, 2019 হয়নি, 2024 হয়নি। অতএব এই প্রসঙ্গটা এখন একটু থাকে। এখন যে আলোচনাটা বারবার উঠে আসছে যে মমতা ব্যানার্জি কোত্থেকে এত কনফিডেন্স পাচ্ছেন, দেখুন মমতা ব্যানার্জি কনফিডেন্সটা শুধু তার নিজের দলের ক্যাডারদের ওপর, তার নিজের দলের নেতাদের ওপর, তার নিজের দলের মন্ত্রীদের ওপর যে নিয়ন্ত্রণ, শুধু তার থেকে নয়। এটা আমাদের অস্বীকার করে লাভ নেই। যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা ভুল করব আমাদের রাজনীতি থেকে। এটা হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষকে ইদানিং মানে বর্তমান সমাজে, বর্তমান রাজনীতির পশ্চিমবঙ্গকে যদি সবচেয়ে ভালোভাবে কেউ মানে বুঝে থাকেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার থেকে ভালো বোঝার কেউ বোঝেননি এবং আর কারো বোঝার মতো ক্ষমতা আছে বলে এই মুহূর্তে মনে হয় না। এটা একদম ধ্রুব সত্য, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। এবং এই কনফিডেন্সটা তা আসছে কোত্থেকে, কেন তিনি জানেন যে তিনি যখন বলছেন যে এই যে রাজীব বন্দ্যোপাধ্যায় এ তো বিভিন্ন এতে যখন নিয়েছে তখন টাকা পয়সা নিয়েছে, বাইরে সম্পত্তি করেছে, আনতান, তারপর তিনি যখন আবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিলেন, তিনি জানেন যে তার জন্য তার কোনো রাজনৈতিক ক্ষতি হবে না, সেই কনফিডেন্সটা তার আছে। তিনি যখন বলেন যে এই জীবনতলায় তোরা কি করবি, তোরা তো ওইখানে বাস স্ট্যান্ডে বোমা বাঁধিস, এটা অন্য কোনো রাজনৈতিক নেতা কিন্তু কল্পনাও করতে পারবে না এই কথাটা বলার। সে ভাববে, বারবার ভাববে যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কনফিডেন্সটা আছে যে তিনি এই কথা বলার পরও তার কিন্তু একটা ভোটও কমবে না, হয়তো বা 5টা ভোট বেড়ে যাবে। আমি এই জায়গাতে আপনার কাছে আসবো, তার আগে আমি আরেকবার শুভময়দার কাছে চলে যাব। যে শুভময়দা, এই বক্তব্যটাই যে বিরোধী পরিসরে মমতা বিরোধী যে পরিসরটা রয়েছে বা তৃণমূল বিরোধী যে পরিসরটা রয়েছে, শাসক বিরোধী যে পরিসরটা রয়েছে, সেখানে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ, আর একদম দলের অন্তর্দলীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার শাসক এবং বিরোধী দুটো জায়গায় দখল করে রেখেছেন, সেটা তার কৃতিত্বও বটে, একই সঙ্গে আধিপত্যবাদের একটা প্রকাশও বটে। এবার বিরোধী দলগুলোর কি অবস্থা এই জায়গায় তো আলোচনা করতে হবে। যদি আমরা সত্যিকারের দেখি, কংগ্রেস দল তাদের বার্তা কিন্তু একেবারে পরিষ্কার, ইন্ডিয়া জোটের নিরিখে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক রেখে চলতে চায়। বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেটিং নিয়ে বহু আলোচনা হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস বা বিজেপি কারোর ভোট কমেনি, ভোট আরো কমেছে সিপিএম বা কংগ্রেসের। আর শেষ পর্যন্ত এবারের যে 6টি উপনির্বাচন হলো, সেখানে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে না থেকে আতাতে গেল কাদের সঙ্গে?
না CPIML লিবারেশনের সঙ্গে, যে দলটি লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত একেবারে তৃণমূলের সঙ্গে ছিল এবং লোকসভা নির্বাচনের পর এবং এবারের উপনির্বাচনের পরেও আবার তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা বিজেপির বিরুদ্ধে, কিন্তু ততটা তৃণমূলের বিরুদ্ধে নয়। অর্থাৎ তিনটি বিরোধী রাজনৈতিক দল কোনো না কোনো সুতোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে কাঁথা আছেন। বিরোধীরা যতক্ষণ না সৎভাবে বিরোধিতা করতে পারছেন তখন মানুষ কিন্তু বিরোধীদের দিকে ভোট দেবেন না, কারণ তারা বুঝবেন যে এরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে না, এরা সংসদীয় গণতন্ত্রের যে সুযোগটা সেই সুযোগটা নিচ্ছেন না। ফলে আজকের দিনে কিন্তু এই যে তিনটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের, তারা একেবারেই প্রমাণ করতে পারছে না যে তারা সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী এবং কোনো না কোনো পরোক্ষ সুতোয় তারা তৃণমূল কংগ্রেসের সমর্থনে চলে যাচ্ছে। এই কারণে কিন্তু আরেকটি বিষয় যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যে তাদের বুথ নিয়ন্ত্রণ করে সেটা না করলেও হয়তো তারা বিপুল ভোটে জিতবে, কারণ সাধারণ মানুষ মনে করছে যে তৃণমূল কংগ্রেসই শাসক, তৃণমূল কংগ্রেসই বিরোধী। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে গিয়ে বলতে পারেন, কাউন্সিলর নির্বাচন বা কলকাতা পুরসভার নির্বাচনের আগে, যে এখানে কোন কোন কাউন্সিলর গোলমাল করছে আমাকে জানাও, আমি ব্যবস্থা নেব। অর্থাৎ শাসক এবং বিরোধীর রোল দুটোই নেয়া। এবং এই বিষয়টি কিন্তু লম্বা সময় নিরিখে যদি ভাবেন তাহলে সংসদীয় গণতন্ত্রের পক্ষে ভালো নয়, কারণ বিরোধীরা ঠিক যেমন একটা কারখানার ইউনিয়নের শ্রমিকরা যদি মালিকের সঙ্গে কোনোভাবে একটা পরোক্ষ যোগাযোগেও থাকেন, গোপন নয় পরোক্ষ, সেক্ষেত্রে যে সমস্যা হয় সেই কারখানার শ্রমিকদের, পশ্চিমবঙ্গের যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বিরোধী মানুষ, বিরোধী তো আছেনই, তাদেরও কিন্তু আন্দোলনে যাওয়ার, তাদের প্রতিবাদ করার জায়গাটা সম্পূর্ণভাবে কেড়ে নিচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলি। আমি আসবো, ইতিমধ্যেই শঙ্কুদেব পান্ডা বিজেপির পক্ষ থেকে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি শঙ্কুর কাছেও যাব, কিন্তু তার আগে একটা বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটা ব্রেকের পর ফিরে আসছি, দেখতে থাকুন বাংলা বলছি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছি। আমি শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, এই 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার খুব স্পষ্ট হাতে বার্তা দিলেন যে প্রশাসনের সঙ্গে সঙ্গে দলের নেতৃত্বের রাশদ তার হাতেই থাকছে। এটা কতটা সিগনিফিকেন্ট? দিদি, আমি একটা আজকে প্রশ্ন রাখতে চাই যে তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাস ছিল না? রাস কি তাহলে আলগা হচ্ছিল? তাহলে রাস কি অন্য কোথাও চলে যাচ্ছিল যে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বে দিতে হচ্ছে, যে দলের ক্যাচ লাইন হচ্ছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট? আমার এটা প্রশ্ন যে উনি কিন্তু খুব কবিতা তো ভালো বলেন, আমি ওনার কবিতার ফ্যান। উনি কিন্তু এবারে রিয়াকশন দিতে গিয়ে কবিতাতে বলেছেন ফ্যাক প্যাক ব্যাগ সব গুছিয়ে চলে যাও। এটা কি কোনোভাবে আইপ্যাককে ইন্ডিকেট করেছেন? অনেক ধরনের প্যাক হয়, আই ডোন্ট নো, হয়তো হতে পারে। তাহলে কি সরকার বকলমে বা দল বকলমে আইপ্যাক কি চালাচ্ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়টা নিতে পারছেন? শুভময় দা, এখন আমি আছি লাইনে, সবে বলা শুরু করেছি, গরিবের চাকরিটা একটু বাঁচাও, নাহলে পার্টি থেকে বের করে দেবে। 3 লাইন তো বলতে হবে। তো আমার যেটা বিষয় সেটা হচ্ছে দিদি, যে আমি এই প্রশ্নের উত্তরটা খোঁজবার চেষ্টা করছি যে আজকে 13 বছর সরকার চালিয়েছেন, এত দিনের ওনার রাজনৈতিক জীবন, তো হঠাৎ ওনাকে প্রকাশ্যে এসে এই কথা কেন বলতে হচ্ছে? এই বার্তা সরাসরি নিচের স্তর পর্যন্ত কেন দিতে হচ্ছে? তাহলে কি উনি কোনো ষড়যন্ত্রের ভয় পাচ্ছেন? উনি কি বুঝতে পারছেন যে হয়তো এর আগেও কোনো ষড়যন্ত্র হয়েছে সাংগঠনিকভাবে? আলটিমেটলি এবার সাদা কথা সোজাসুজি বলি, যেটা সুমনদা খুব পছন্দ করবেন, সেটা হচ্ছে যে এখানে দুটো শিবির আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির আর একটা মাননীয় সাধারণ সম্পাদকের শিবির। মাননীয় সাধারণ সম্পাদককে উনি নির্বাচনে পাঠিয়ে বলেছেন যাও তুমি এবার মুখপাত্র হিসেবে দিল্লিতে কাজ করো, আর ওনার মুখপাত্রদের বলেছেন তোমরা বাড়ি যাও, অনেক কাজ করেছো, এবার তোমরা রেস্ট নাও। এবং শুধু তাই নয়, তিনি তার সাথে বার্তাও দিয়েছেন যে সংগঠন এতটা পর্যন্ত করে উনি ছাড়বেন এমনটা ভাববেন না। ওনার যে কোর সেক্টর ছাত্র যুব, সেটাতেও উনি থাবা বসাবেন। উনি বলেছেন যে ওটা ভালো করে সাজিয়ে দেবেন, মানে ওটা ঘেটে গেছে। ফলে এই লড়াইটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছবে সেটা যারা রাজনৈতিক বোদ্ধা আছেন, সুমন দ্বারা প্রতিদিন এসব চর্চা করেন, তাদের কাছে ইন্টারেস্টিং, কিন্তু আমাদের কাছে না। বিকজ আমরা জানি যে এই লড়াইয়ের ফলে আরেকটা বক্তব্য হবে, আবার একটা বাচ্চা মেয়ে কোথাও মারা যাবে। দলের লড়াইয়ে এখনো পর্যন্ত 100টা লোক মরে গেছে, কিন্তু এটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে দলের মাথা পর্যন্ত লড়াই পৌঁছে গেছে, মাথাকে প্রকাশ্যে বলতে হচ্ছে এই কথা, যে সরাসরি তাকে বার্তা দিতে হচ্ছে যে অন্য কারোর বার্তা শোনা যাবে না, একটাই বার্তা। সেখানে বুঝতে হবে যে বিপদ ঘনিয়ে এসেছে, সময় ঘনিয়ে এসেছে।
তাহলে আবার শুধু একটা প্রশ্ন তার কাছেও, তাহলে কি তিনি ভুল কারোর হাতে দিয়ে দিয়েছিলেন, সেখান থেকে সরে আসতে চাইছেন? এই নানাবিধ প্রশ্নের মাঝখানে বিজেপি শুধু আমাদের ডাকেন, আমরা শুধু এনজয় করি, সময় নষ্ট হয়, হ্যাঁ, কারণ আমরা জানি রহস্য- বাংলার ভবিষ্যৎ তৃণমূল নয়। খুব রহস্য রোমাঞ্চে ভরা একটা পরিস্থিতি, একটা তত্ত্ব, সেটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছে সুমনদা। কিন্তু সুমনদা, এই প্রশ্নটা তো ডেফিনেটলি খুব ভ্যালিড প্রশ্ন, যে কেন তাকে এটা বলতে হচ্ছে। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসবো, তার আগে চোখ রাখবো প্রতিবেদনে। পাখির চোখ 26 2021 বিধানসভা নির্বাচনে 215 আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবার লক্ষ্য আরো বড়। সূত্রের খবর, 2026-এ শাসক দলের টার্গেট 240, আর উপনির্বাচনে জয়ের পর সেই লক্ষ্যে কোমর বেঁধে নামছে তৃণমূল। 26কে মাথায় রেখে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় বৈঠক থেকে অন্তত তেমন ইঙ্গিতই মিলছে। প্রশ্ন, কেন হঠাৎ দলের রাশ নিজের হাতে তুলে নিয়ে নেতাদের কড়া বার্তা দিলেন দলনেত্রী? 1. দলে ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছিল নবীন প্রবীণ দ্বন্দ্ব, যা দলের অভ্যন্তরে না থেকে প্রকাশ্যে চলে আসছিল প্রায়শই। এই বিভাজন থেকে বিরোধীদের বিন্দুমাত্র অ্যাডভান্টেজ দিতে নারাজ তৃণমূল নেত্রী। সেই কারণে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন ও সংবাদ মাধ্যমে নেতাদের বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে বিরত থাকার কড়া নির্দেশ মমতার। 2. মমতাপন্থী প্রবীণ নেতাদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা। নবীন ব্রিগেডের চাপে যেন তারা কোণঠাসা হয়ে না পড়েন, তাই প্রবীণ নেতাদের আত্মবিশ্বাস যোগাতে এগিয়ে এলেন দলনেত্রী। 3. তৃণমূলের অন্দরে বয়সের সীমা বেঁধে দেওয়ার দাবি জোরালো হয়েছিল একটা সময়। বয়সের সীমা বেঁধে দিলে স্বয়ং দলনেত্রী সহ বহু প্রবীণ নেতাকে অবসরে যেতে হবে বাধ্যতামূলকভাবে। এই সংশয়ও এক ঝটকায় কাটিয়ে দিলেন দলনেত্রী। সাফ জানালেন, দলে আমি এখনো শেষ কথা। 4. বাড়ন্ত দুর্নীতি। শহর থেকে জেলায় নেতাদের ছোট বড় এক ঝাঁক দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। নির্বাচনের আগে স্বচ্ছ দুর্নীতিমুক্ত দল গড়তে নিজের হাতে দায়িত্ব তুলে নিলেন মুখ্যমন্ত্রী। 5. তৃণমূলের বহু নেতা দলীয় পরিকাঠামো অগ্রাহ্য করছেন। জেলার নেতারা কলকাতার কোনো নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে স্বেচ্ছাচারী হয়ে কাজ করছেন। জেলা সভাপতি বা দায়িত্বপ্রাপ্তদের মানছেন না, এই বিষয়টিও নজরে আসে দলনেত্রীর। 6. রাজনৈতিক নীতি নির্ধারক সংস্থা আইপ্যাকের সরাসরি দলীয় কাজে হস্তক্ষেপে অখুশি দলনেত্রী। 7. টাকার বিনিময়ে পদ বা টিকিট পাইয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন তৃণমূল নেত্রী, তাই এই দলীয় দুর্নীতি নির্মূল করতে নিজের হাতে নিয়ন্ত্রণ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে 26-এর নির্বাচনের আগে দলে কোনো রকম ফাঁক ফোকর রাখতে চান না তৃণমূল নেত্রী। তা সে নবীন প্রবীণ দ্বন্দ্বই হোক কিংবা দুর্নীতি ইস্যু, সব ক্ষেত্রে নিজে সামনে থেকে নজরদারি করার লক্ষ্যেই রাশ হাতে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর কায়েম করা এই শৃঙ্খলা বা নজরদারি বজায় থাকলে 2026-এ 240-এর লক্ষ্যসীমা অনায়াসে পেরিয়ে যেতে পারে তৃণমূল। কলকাতা টিভি। সুমনদার কাছে আমার এখানের প্রশ্ন, যে শঙ্কু যে দিকে আলোচনাটাকে নিয়ে গেল এবং ও যে সমস্ত তত্ত্বের কথা বা সম্ভাবনার কথাগুলো সামনে আনলো, সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এটা বলতে হচ্ছে? তিনি তৃণমূল সুপ্রিমো, তার অতিরিক্ত তো বলার প্রয়োজনটা কোথায় হচ্ছে? দেখুন, আমি যখন শঙ্কুদেব পান্ডা যখন বলছিলেন তখন আমি কোনো বাধা দিইনি, কারণ আপনি তো শঙ্কুদেবের ফ্যান। হ্যাঁ, কিন্তু শঙ্কুদেব পান্ডা যেটা আমার বক্তব্য, শঙ্কুদেব পান্ডাকে এটা বলতেই হবে, কারণ ওনার দলের দিলীপ ঘোষ ঘোষিতভাবে তৃণমূলের কারো ফ্যান হয়ে গেছিলেন। ফলে বিজেপিতে যারা দিলীপ ঘোষ বিরোধী শিবির, তারা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান হতে চাইছেন। সবসময় তো মানে শিবির বদল হতে থাকে, এটা ফুটবলের মতো। তো যদি নিশ্চয়ই হয়তো শঙ্কুরা কিছু ভাবছেন যে যদি দলের পুরোরাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে তাহলে কে কোথায় থাকবেন, অনেক রকম সম্ভাবনা হতে পারে। শঙ্কু বলেছেন পলিটিক্স ইজ অলওয়েজ এ সম্ভাবনার দ্বার খুলে দেওয়া, সেখানে শঙ্কু খুব ভালো ইঙ্গিত দিয়েছে। সত্যিই তো যেসব আইপ্যাকের মতো সংস্থাকে কেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করবেন? আইপ্যাকের কর্তা প্রশান্ত কিশোর নিজে বিহারে কিছু করতে পারছেন না, তো পশ্চিমবঙ্গে এদের রেখে কী করবে? এবং শঙ্কু এটা ভালো জানেন, শঙ্কু অবশ্যই রাজ্য রাজনীতিতে অনেকদিন ধরে আছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুরোটা ক্যারি করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কোনো নেতা বা কোনো এজেন্সি এগুলো দরকার লাগে না। অবশ্যই প্রফেশনাল আইপ্যাক যখন 2021-এর আগে হেল্প করেছিল সেটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যদি ওভারঅল স্ট্রাকচারটায় দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান রিচ আউট টু ইভেন ব্লক সভাপতি লেভেল। তার যেহেতু দলটা তিনি তৈরি করেছেন, দলের সবাইকে তিনি চেনেন,
এবং যে ইঙ্গিতটা শঙ্কু দিয়েছেন, শঙ্কু ভালো জানেন যে তৃণমূলের যুব ছাত্রতে চেঞ্জ করতে হলে কাকে আনতে হবে, কাকে সরাতে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্পষ্ট ধারণা আছে। এটা তো সত্যি কথা, যে কোনো দলের ছাত্র বা যুব সংগঠনই সেটাকে চার্জ আপ করে, সেটাকে সামনে নিয়ে যায়। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আরজি করের পরে একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন যে ছাত্র যুব আন্দোলনের কি তৃণমূলের কোনো ঘাটতি রয়েছে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই কল্যাণের প্রশ্নটা শুনে সেটাকে অ্যাড্রেস করবেন বলে ভাবছেন। আবার আমি বলছি যে এটা প্রথমত আমাদের বুঝে নিতে হবে যে জয়ললিতা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, বা আজকে স্ট্যালিন যেভাবে পার্টি চালান, এই পার্টিগুলো বেসিক্যালি ব্যক্তি ওরিয়েন্টেড, ব্যক্তির পাশেই পুরোটা চলে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের স্টাইলে নিজের পুরো নিয়ন্ত্রণটা হাতে রাখেন, তাতে কারো কিছু বলার নেই এবং কিছু করারও নেই। কারণ এরকম নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে বেরিয়ে গিয়ে, আপনি গত 10 বছর বা 15 বছর অনেকে বেরিয়েছেন, আমি যাদের কথা বলছিলাম সুব্রত মুখোপাধ্যায় বেরিয়েছেন, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, খুব সফল হতে পারেননি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর ভোট ব্যাংকটাকে সরিয়ে নিয়ে যেতে পারেননি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিতেই পারেন। তার মানে আমি জাস্ট একটা জানার আছে, তার মানে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেসটা ব্যক্তি ওরিয়েন্টেড দল, পরিবার ওরিয়েন্টেড নয়, সেটা প্রমাণ করার চেষ্টা করছেন মমতা। আমি তো সব তাই বোধহয় এই বার্তা দিচ্ছি। আমি তো সবসময় বলেছি এটা ব্যক্তি কেন্দ্রিক দল, মানে পরিবারতন্ত্র হবে না এটা বলছেন। আমি কখনো বলিনি তো যে দলটার পরিবারের যে কোনো কেউ দাঁড়িয়ে শুভ ময়দা কিছু বলতে চাইছেন, শুভ ময়দা। হ্যাঁ, প্রথম বক্তব্য হচ্ছে আমিও শঙ্কুর মুগ্ধ শ্রোতা, ফলে আমি বাধা দিইনি। বুড়ো হয়েছি, কানে শুনতে পাচ্ছিলাম না ভালো করে, তাই শোনার জন্য একটা বার্তা দিচ্ছিলাম। আর দ্বিতীয় হচ্ছে যে জায়গাটা সুমনদা বললেন আর কি এক্ষুনি, সেইখানে আমার অবশ্যই বিরোধিতা আছে। সুমনদা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ব্যক্তিকেন্দ্রিক এবং তার জন্য কিছু বলা যাবে না তার সম্বন্ধে, তার সমালোচনা আমি একবার এটা বলিনি তো। মানে অ্যাকসেপ্ট বলতে দিন, উনি বাইরে আছেন। মানে আপনার বক্তব্যের মধ্যে যেটা ছিল, তার দল আর কার বলার কি আছে, সেইখানটাতেই বলার আছে যে ব্যক্তিকেন্দ্রিক দলে যে আধিপত্যবাদের জন্ম হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার গোছের প্রকল্পটা দুর্দান্ত, কিন্তু এটা যে পৃথিবীতে কোনো নতুন আবিষ্কার নয়, এর জন্য যে ইকোনমিক্সে নোবেল হয় না, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা অনেক কবিতা যে সত্যিকারের খুব সুখপাঠ্য নয়, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা শাসকের সামনে তুলে দেওয়ার দায়িত্ব আছে। অর্থাৎ যে আধিপত্যবাদের প্রশ্নটা বারবার করে উঠছে, সেই আধিপত্যবাদের প্রসঙ্গটা উঠছে কিন্তু এই ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির জন্য, যেখানে তৃণমূল কংগ্রেসের কাছে একটা সোশ্যাল ডেমোক্র্যাট দল হিসেবে কংগ্রেসের মতোই পশ্চিমবঙ্গে আমরা আশা করেছিলাম আগামী দিনে একটা পথ দেখানোর জায়গায় যাবে, সেখানে এই যে দুর্বৃত্তায়ন বা দুর্নীতি নিয়ে যে প্রশ্ন উঠছে এবং দলের মধ্যে যে বিপুল স্ববিরোধিতা, এই জায়গাগুলো এড়িয়ে যাওয়া যেত যদি দলে একটা সঠিক সংগঠন থাকতো। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবঙ্গে এতটা জয়ের জায়গায় থেকেও নিশ্চিত জয়ের জায়গায়, যেখানে বিরোধী পক্ষের একেবারে জোর নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে ভালো রাস্তায়, আরও ভালো রাস্তায় হাঁটতে পারত, যেখানে তারা ভারতবর্ষে একটা মধ্যপন্থী দল হিসেবে, যার মধ্যে কিছু দক্ষিণপন্থী মানুষ আছেন, বামপন্থী মানুষ আছেন, কিন্তু মোটের ওপর সংসদীয় গণতন্ত্রে যে একটা দুর্দান্ত দল তৈরি হতে পারত, তার বদলে তারা পশ্চিমবঙ্গের যে আধিপত্যবাদ, বাঙালিদের যে আধিপত্যবাদ ৭২-এর নির্বাচন থেকে বামপন্থীদের বিজ্ঞানসম্মত নির্বাচন, ত্রিপুরায় বিজেপির বা পশ্চিমবঙ্গে তৃণমূলের যে পঞ্চায়েত নির্বাচন, তার বাইরে বেরিয়ে এসে একটা নতুন দিশা দেখানোর জায়গায় থাকতে পারত। কারণ দলটির এখন কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই বিরোধিতাদের কাছ থেকে, সেটা না করে সুমনদা রেসপন্ড করতে চান। শুভময়দা একেবারে গোলমালে পৌঁছে যাচ্ছে। শুভময়দা, এই যে আপনাদের বামপন্থী তাত্ত্বিকদের যে এত আধিপত্যবাদের বিরুদ্ধে রাগ, আপনি যে সালগুলো উল্লেখ করলেন, এইসব সালের পর আপনার মনে হয় না যখন আপনাদের প্রিয় পাত্র দীপঙ্কর ভট্টাচার্য কিংবা সীতারাম ইয়েচুরিদের গিয়ে রাহুল গান্ধীর পাশে বসতে হয়, রাহুল গান্ধী ব্যক্তি ছাড়া কিসের প্রতীক? রাহুল গান্ধী কোনো সংগঠনের প্রতীক? আপনাদের এখনো লজ্জা করে না যে আপনাদের আমি বলছি এই যে বামপন্থী থট প্রসেস, যে আধিপত্যবাদ, আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছেন সুমনদা, আধিপত্যবাদ শব্দটা ব্যবহার, রাজনৈতিক বিশ্লেষক দুজনেরই একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ রয়েছে। উনি সিপিএম এর হয়ে বলছেন, ইনি তৃণমূলের হয়ে বলছেন। আমরা ফলরিকরণ করতে পারবো না, তার জন্য এইরকম ভাবে ব্যক্তি আক্রমণ, তার যাই হোক, মানে কার আসবো লজ্জা করার প্রশ্ন, সেটা আপনি আয়নার সামনে দাঁড়ান, আয়না মুছলে ধুলো যায় না যদি নিজের গায়ে সেই ধুলো থাকে। আমি শুভময়দা এবং সুমনদা দুজনকেই নিরস্ত সঠিকভাবে বলুন।
আমি শুভময়দা এবং সুমনদা দুজনকেই বিরত করছি। আমরা আবারও আলোচনার আজকের যে বিষয়, না আমায় বিরত করবেন না, আমায় বিরত করার কোনো কারণ নেই। সোজা কথা সোজাভাবে বললে বিরত করার কোনো চেষ্টা করবেন না। আমার লজ্জা করার কোনো জায়গা নেই, কারণ আমি যে রাজনৈতিক বিশ্লেষণ করেছি সেখানে আমার লজ্জার কোনো জায়গা নেই। আধিপত্যবাদ শব্দটা কোত্থেকে Please, আসছে? এটা ভিন্ন প্রসঙ্গ। না, তো সিপিএম এ আধিপত্যবাদ ছিল না। এক সেকেন্ড, শুভময়দা কি বলতে চান? যে সিপিএম এ আধিপত্যবাদ নেই? শুভময়দা সে কথা বলছেন না, অ্যাবসলিউটলি সে কথা বলছেন না। প্লিজ, আমি দুজনকে এখানে বিরত করছি। আমি সৈকতের কাছে আসবো। এক সেকেন্ড আসবো, এক সেকেন্ড আসবো। বারবার ব্যবহার করবেন আর তারপরে সুমনদা আসবো, সুমনদা আসবো। আধিপত্যবাদ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে থাকে, তাহলে বামপন্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট সেক্রেটারিয়ালের ক্ষেত্রে থাকে। যিনি সেক্রেটারি তিনি আধিপত্য চলে যাচ্ছি না। আমি শঙ্কুকে বলছি, শঙ্কু না, বামপন্থীদের শুভময়দা আসবো প্লিজ। সুমনদা আপনাকেও বলছি প্লিজ, রাজনৈতিক বিশ্লেষক শুভময়দা যখন একটা অ্যানালিসিস করছেন তাকে কাউন্টার করলো প্লিজ। আধিপত্যবাদ শব্দটা ব্যবহারে আমরা এক সেকেন্ড। করতে পারবো না। আধিপত্যবাদ সিপিএম এরও ছিল, আধিপত্যবাদ হ্যাঁ, yes, সিপিএম এরও ছিল, এতে yes, লজ্জা that is the point. এক সেকেন্ড আমি এখানে সবাইকে তাহলে বলছি না। আপনি মমতা সুমনদা প্লিজ, বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে target সুমনদা করছেন। প্লিজ, সুমনদা প্লিজ, সুমনদা প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ধারাবাহিক আধিপত্যবাদ রয়েছে। এটা কি হচ্ছে? এক সেকেন্ড, শুভময়দা প্লিজ, আমি সৈকত গিরির কাছে, প্লিজ আজকের আলোচনায় আসুন। আর একটা শব্দ এই বিষয় না, আমি সৈকত গিরির কাছে আসবো। সৈকত, প্রথমত যেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দলে দুর্নীতি সিন্ডিকেটের মধ্যে, পরিবার কেন্দ্রিক দুর্নীতির ব্যবস্থার মধ্যে কে সিন্ডে হবে, কার তাতে ইন্টারেস্ট থাকবে, কার মমতাকে ভালো লাগবে, কার অভিষেকে ভালো লাগবে, কে বিজেপির প্রতীকে জিতে তৃণমূলের মুখপত্র হবে কিংবা তৃণমূলের প্রতীকে জিতে বিজেপির নেতা হবে, কার দিলীপ ঘোষের বক্তব্যে ইন্টারেস্ট থাকবে, কার হিরণের বক্তব্যে ইন্টারেস্ট থাকবে, সান্ধ্যকালীন আলোচনার মধ্যে দাঁড়িয়ে কাউকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুজো করতে হবে, কাউকে মোদীকে পুজো করতে হবে। কিন্তু তার বাইরে দাঁড়িয়ে, এই আলোচনার বাইরে দাঁড়িয়ে সমালোচনাকে গ্রহণ করে বিরোধী রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের ব্যর্থতাকে স্বীকার করে আমাদের যে দলের বক্তব্য যে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সফল হয়েছেন তার হেডলাইন ম্যানেজমেন্টে শুধুমাত্র সমস্ত ইস্যুকে দূরে সরিয়ে একটা পরিবার, একটা ব্যক্তিকেন্দ্রিক, একটা দলের মধ্যে ক্ষমতা। সৈকত, আমার এখানে প্রশ্ন আছে, এক সেকেন্ড। এতদিন আসছিল বাইনারি তত্ত্ব, যে সবাই চেষ্টা করছে, এমনকি মিডিয়াও চেষ্টা করছে বাইনারি ক্রিয়েট করার। এখন আসছে যে হেডলাইন ম্যানেজমেন্ট, তৃণমূল নেত্রী এমন হেডলাইন ম্যানেজমেন্ট করছেন যে তৃণমূল নিয়ে আলোচনা হচ্ছে। একটু নিজেদের দিকটা দেখো যে কিভাবে এটাকে কাউন্টার করবে। করবো দিদি, কি করে করব? বিরোধী দলনেতাও তৃণমূল, মুখ্যমন্ত্রীও তৃণমূল, কি ধরনের কথা বলছেন? প্যানেলের মধ্যেও তৃণমূল, বাইরেও কি ধরনের কথা বলছেন? কি করে করব? মানে আসল প্রবলেম আপনার পাশে ছেড়ে বসে আছে হাত ধরে বিজেপির প্রতি তৃণমূল আছে বলে তো বেঁচে পড়তে আছে। কথা বলবে সুমন কান্দিলা যে একুশে শঙ্কুদেব পণ্ডার হাত ধরে বিজেপি তৈরি হচ্ছে তৃণমূলের সৌজন্য। এরা বড় বড় কথা বলে, রাজনৈতিক দল এরা পুরো তৃণমূলের দালাল বলে আছে। সিপিএম এর এই অবস্থা 21 জুলাই হয়ে গেল, 21 জুলাই এর পর এখনো পর্যন্ত রিপোর্ট বেরোনো একটা ধমকানি দিল ওই মেয়েটা বাইরে বেরিয়ে এসব এখানে চিৎকার করে কি হবে? আরে বাবাকে আক্রমণ করে কোনো লাভ নেই, কারণ মমতাকে আক্রমণ করতে পারো না তোমরা, কারণ মমতাকে আক্রমণ করার জায়গা তোমার দল নেই। তোমার দল রাজপথ দিয়েছে তৃণমূলকে বাঁচানো। এই রাজ্যে তোমরা বিজেপিটা করো মমতাকে বাঁচানোর জন্য, তৃণমূলের দুর্নীতিকে বাঁচিয়ে রাখার জন্য। তোমাদের এখানে মমতা বিরোধিতা করার সাহস নেই। তোমরা অভিনয় করো, ড্রামা করো, যাত্রাপালা করো, তার নামে এক ঘন্টা মুখরোচক গল্প করো। মানুষের শুনিয়ে তোমাদের কোনো বক্তব্য নেই। খালি হিন্দু মুসলমান, খালি মোদি মমতা, এর বাইরে আর কিচ্ছু নেই। রাস্তায় নামো তোমরা, রাস্তায় নেমেছো, আর যুগে কোনো রাস্তায় নেমেছো, সিবিআইকে দিয়ে মমতাকে বাঁচিয়েছো, তৃণমূলকে বাঁচিয়েছো। কদিন আগে ডায়লগ দিচ্ছিল এদের লয়াররা লেগে গিয়ে আদালতে বিচার নিয়ে আসবে, আর কিচ্ছু নেই। রাজনীতিটা কোনো বিচার হলো, বেঁচে আছে মমতা, তারপরে দিন থেকে বিচার মমতার কাছে বসে থাকতে হবে। চুপ, সেটিং হয়ে গেল। কি কারণে সেটিং করেছে আমি জানতে চাই। সিপিএম ওটা যদি মোদি অমিত সরকার বলেছিল তো সিপিএম এর ওটা সমস্ত মোদি অমিত সরকার জিজ্ঞেস করো, আমাদের ভাই এজেন্সি কন্ট্রোল করে না। তোমার বলেছিল তো আইনে করা হবে, কি বলবে? আইনে আমরা বিচার নিয়ে আসবো। সেটিং কিছু হয় না, সকালে মমতা ব্যানার্জি বিরুদ্ধে উল্টোপাল্টা বলবে, আর রাত্রিবেলা কালীঘাটে দেখা করতে যাবে, তৃণমূলের জামা আড়াল করা সকালে যায় না। ডায়লগ দিবে, রাত্রিবেলা জেল থেকে ছাড়ানোর জন্য হচ্ছে দালালি করতে হবে মমতা ব্যানার্জির কাছে। তোমরা সিপিএম, তোমরা বামপন্থী, তোমরা সিপিএম বেঁচে আছো মমতা ব্যানার্জির দ্বারা। মমতা ব্যানার্জি হাত দেয়নি বলে 2011 সালে যা করেছিলেন মমতা ব্যানার্জি চাইলে উড়ে যেতে। দলটা টিকে আছে মমতা ব্যানার্জি, এটা বেলায় মমতা ব্যানার্জি প্রতিবার চলে যায়। আমাদের পরিবারের সামনে বের করে দিন কেন জবাব দাও। মমতা ব্যানার্জি
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যাদের রাজনীতি চল, মমতা ব্যানার্জির খাবার সিপিএম টিকিয়ে রেখেছে। পার্টি অফিসগুলো খুলেছে মমতা ব্যানার্জি। সরকার চালিয়েছি, আবার কোনোদিন বলবেন না, ডিসপ্লের ভয়ে পালিয়ে সরকার যায়নি। চালিয়েছো। 34 বছর বাংলা সরকার টাকা চালিয়েছি, লুটেছো, ডিসপ্লের ভয়ে লুটে পালিয়ে পুলিশে যায়নি। পার্টি অফিস বানিয়েছো, অনেক নন্দীগ্রাম করেছো, সিঙ্গুর করেছো, জমি লুটেছো, মানুষ অনেক করেছো। জায়গায় জমা পড়ে তোমার ethics তাই আছে, আমাদের উৎপাদন করেছো। হয়। সরকার এটা বিপ্লবীদের টেলিভিশন চ্যানেল ছাড়া কোথাও দেখা যায় না। এক সেকেন্ড, একমাত্র টেলিভিশন চ্যানেল ছাড়া কোথাও দেখা যায় না। ভাই, CPI আছে, বাংলায় আছে, CPI আছে, সৈকত আসবে, বলে আমি দেখতে পাচ্ছি CPI আছে। সৈকত তুই আমার বন্ধু, তুই শঙ্কু আছিস বলে আসবে। টিভিতে আমি নিশ্চিত সৈকত হয়ে আসবে। CPI বলে একটা পদার্থ এক আছে। সেকেন্ড, মাঝে মধ্যে ভুলে যাই, খুঁজে পাওয়া যায় না। শঙ্কু আসবে। শঙ্কুদের কোনটা এক CPI? সেকেন্ড, আমি তো খুঁজেই পাই না। তুই আছিস বলে আমি খুঁজে যাই। তাহলে আমি খুঁজেই পাই না। আরে বেশ করে দাও, CPI করে দাও। ওটাও তো দল বদল CPI করে দাও। এক সেকেন্ড। আমার আমার মমতা পার্থদার কাছে ব্যানার্জি আর কত support করবে এক এদের? সেকেন্ড, আমার এইখানেই পার্থদার কাছে প্রশ্ন, যে পার্থদা আমি সৈকতের কাছেও যে প্রশ্নটা নিয়ে গেছিলাম, যে যখন দাঁড়িয়ে আমরা কি নিয়ে আলোচনা করছি, তৃণমূল দল, তার নেতৃত্ব কার হাতে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন। আসলে তো এই সময় আলোচনাটা এটা হওয়া উচিত ছিল যে যদি 6-0 না হতো তাহলেই হয়তো এই আলোচনাটার বদলে অন্য আলোচনা করতে হতো। এবং এখানে দাঁড়িয়েই এই যে বিরোধী পরিসরে আমরা যতটা গর্জাতে দেখি, ততটা কিন্তু ভোটিং মেশিনে বর্ষাতে দেখি না। মানুষের যে জনমতটা, সেই জনমতটা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বলেই রেজাল্টটা 6-0। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা তৃণমূল কংগ্রেস বারবারই বলে যে লোকসভা আর বিধানসভার নির্বাচনগুলো দেখো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী আসছে, কই আমরা কিছু করছি না, কিছু করে না। কেননা তার আগে পাওয়ার সেন্টারটা যেটা পশ্চিমবাংলার রাজনীতি, সেটা হচ্ছে পঞ্চায়েত, সেটা তারা দখল করে নেয়। দুটো নির্বাচনের মাঝে যে পঞ্চায়েত নির্বাচনটা, সেটা তারা দখল করে নেয়। ফলে পশ্চিমবাংলার রাজনীতি দখলদারি বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু পঞ্চায়েতের মাধ্যমে ঠিক তারা আছে, আমার এখানেই প্রশ্ন পার্থদা, আমার এখানেই প্রশ্ন যে আপনার কথা মতো যে এই দখলদারি তৃণমূল কংগ্রেসের সত্ত্বেও 2021-এ আমরা দেখেছি বিজেপিকে 77টা আসন পেতে বিধানসভায়, এবারও আমরা দেখেছি বিজেপিকে 12টা আসন পেতে। হ্যাঁ, 18 থেকে কমেছে ঠিকই, কিন্তু 12টা আসন পেতে দেখেছি। সেখানে কংগ্রেস বহরমপুরও ধরে রাখতে পারে না। সেই জন্য তৃণমূল কংগ্রেসের সুবিধে 27% সংখ্যালঘু ভোটটা সে পাবেই। আজকে 12টা সিট যদি বিজেপি না পায়, 77টা সিট বিজেপি না পায়, তাহলে তৃণমূলের 27% ভোট নিয়ে প্রশ্ন আছে। এই যে বারবার দেখুন, আজকে তো শামশেরগঞ্জ মডেল হওয়া উচিত ছিল, কেন শামশেরগঞ্জ মডেল হলো না? আমাদের যিনি প্রার্থী, তার পরিবারের একজনকে দাঁড় করানো হলো, তারপরে তার উপর যেভাবে চাপ প্রয়োগ করা হলো, তাকে বলতে বাধ্য করা হলো যে আমার কিছু করার নেই, জিতলে আমাকে তৃণমূলেই জয়েন করতে হবে, এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। তারপরে সে মানুষটা 72,000 ভোট পেয়েছিল, তারপরেও আমাদের আর একজন এমএলএ জিতলো। তার 3 মাস তাকে ঘুরতে হয়েছে শুধুমাত্র শপথ দেওয়ার জন্যে। আমাদের অধীর চৌধুরী, আমাদের সেই সময় রাজ্য সভাপতি, তার সঙ্গে তিনি রোজ তাকে নিয়ে যাচ্ছেন অ্যাসেম্বলিতে, নিয়ে তাকে ফেরত চলে আসছেন, কি না তার শপথ গ্রহণ হবে না। তো এই পশ্চিমবাংলার রাজনীতি, এটা অস্বীকার করে লাভ নেই। দেখুন, আমি একটা কথা বললে আজকে অনেকেই হয়তো সেটা মানতে চাইবেন না, সেটা হচ্ছে যে হ্যাঁ, পশ্চিমবাংলার রাজনীতিতে বিরোধী পক্ষের পরিসর শাসক দল দিচ্ছে না অনেক দিন, কিন্তু তবুও একটা সময় বামপন্থী আমলে শহর এবং মফস্বল অঞ্চলে কিন্তু আমরা রাজনৈতিক পরিসরটা পেয়েছি। আজকে আমরা পশ্চিমবাংলার কোথাও সেই রাজনৈতিক পরিসরটা পাচ্ছি না। এবং পশ্চিমবাংলার রাজনীতি আজকে যে পথে যাচ্ছে, পুলিশ প্রশাসন, সরকার, পার্টি, সমস্ত কিছুর এমন একচ্ছত্র অধিকার কায়েম হয়েছে যে যতখানি পরিসর যারা ক্ষমতায় গেছে তারা দেবে, বিরোধীদের পক্ষ ততখানি পরিসরই নেবার সুযোগ আসছে। না হলে তাকে গিয়ে ওই হাইকোর্টে বসে থাকতে হবে প্রত্যেকটা অর্ডার বার করার জন্য, না হলে সে রাস্তায় এক ফোঁটা হাঁটারও তার কোনো অধিকার। আমি সুমনদার কাছে এখানে আসছি। সুমনদা, এর পাশাপাশি আমরা যদি দেখি যে এই ছাত্র যুব সংগঠন এটা যে ঢেলে সাজানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো অত্যন্ত সিগনিফিকেন্ট। কারণ অনেকেই আমরা দেখেছি, বলতে শুনেছি যে এই আরজিকর কাণ্ড নিয়ে যখন তুমুল আন্দোলন চলছে, তখন সেটাকে পলিটিক্যালি হ্যান্ডেল করার ক্ষেত্রে ছাত্র বা যুব সংগঠনের যে ভূমিকা হওয়া দরকার ছিল, সেই ভূমিকা কি আদৌ দেখা গিয়েছিল? আমি তার আগে একটু ইলেকশনের রেজাল্ট নিয়ে আপনি যেহেতু আলোচনা করছিলেন 10 সেকেন্ডে বলি। যদি কংগ্রেস এবং বামফ্রন্ট তারা আলাদা আলাদা লড়েছে, এই 6টা বিধানসভা যদি আপনি তাদের রেজাল্ট দেখেন, যেখানে সিপিআই লড়েছে, যা ভোট পেয়েছে, যদি সুদান থেকে আপনি ইউনাইটেড নেশনসের বাহিনীও নিয়ে আসতেন, বিশ্বাস করুন এই 8,000টা 80,000 হতো না। বিজেপি পাচ্ছে 1 লাখ, তৃণমূল পাচ্ছে 1,40,000, আপনি সুদানের বাহিনী নিয়ে আসবে, কার বাহিনী? আর পার্থবাবুটা বললেন খুব সত্যি কথা,
যে ওনারা টিকে উঠতে পারছেন না। ওনাদের মনে রাখতে হবে যে 2011-তে তৃণমূল ক্ষমতায় আসার আগে 2008-এর পঞ্চায়েতটা তৃণমূল কীভাবে লড়েছিল। আপনি যদি গ্রাউন্ডে লড়তে না পারেন, আপনি পুরো দোষটা আপনাকে দেখুন, আপনাকে রাজনীতিতে জেলা জিতেছিলাম, সেই স্কোপটা পেতাম আমরা। আপনি যদি শুধু আধিপত্যবাদের কথা বলেন আর যদি রাজনীতিটা গ্রাউন্ডে নেমে না করেন তাহলে সমস্যা। এবারে যে গ্রাউন্ডে নেমে আসার কথাতে আপনার ছাত্র এবং যুব আন্দোলনের ব্যাপারটা লুকিয়ে আছে। যে ছাত্র যুব আন্দোলন যাই করবে, যে পার্টি, তাদের তো গ্রাউন্ডে থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। আমি শুধু একটা লাইন কথা বলতে চাই পার্থদাকে। দেখুন, এখানে উনি সংখ্যালঘু ভোটের কথা বলছেন, তো এখন 3 to 4% ভোট যদি এদিক ওদিক হয়ে যায় এই রাজ্যের রেজাল্টে বড়সড় পরিবর্তন হতে পারে। কিন্তু সেই সংখ্যালঘু ভোটকে কংগ্রেস অ্যাড্রেস করবার মতো ক্ষমতা রাখে, আমি অস্বীকার করছি না, কংগ্রেসের সেই জায়গাও রয়েছে, এ তো অস্বীকার করে লাভ নেই, এ রাজ্যে রয়েছে, বা বামপন্থীদেরও রয়েছে, কিন্তু এরা করতে পারছেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এরা আর ভবিষ্যতেও করতে না পারেন সেজন্য অদিতার মতো প্রেসিডেন্টকে সরিয়ে দিয়েছেন, তিনি আরো লম্বা রেসে খেলছেন। এরপর যে জায়গায় কংগ্রেসকে নিয়ে গেছেন খোঁড়া কংগ্রেস বানিয়েছেন। আস্তে আস্তে তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস হচ্ছে, এই উদ্দেশ্য নিয়েই হচ্ছে। কিন্তু শঙ্কু এটাও এক্সিলেন্ট পার্ট, কিন্তু শঙ্কু এভাবেও তো বিষয়টাকে দেখা যায় যে 2026-এর এত লোকসভা নির্বাচনের ভোট ডেফিনেট যে ফলাফল, সেটা ডেফিনেটলি যেরকম 2019-এ যে ধাক্কা তৃণমূলের জন্য ছিল তা নয়, যথেষ্ট তৃণমূলের জন্য সন্তোষজনক। তারপর এই অত্যন্ত ক্রুশিয়াল 6টা বাই ইলেকশন, তার রেজাল্ট। কিন্তু তারপরও 2026-কে পাখির চোখ স্থির করে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র এবং যুব সংগঠনে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিচ্ছেন। সেখানে দিদি টোটাল 6টা নির্বাচন বাই ইলেকশন, তুমি এতদিন পলিটিক্যাল রিপোর্টিং এ আছো, তুমি জানো যে বাই ইলেকশনের ট্রেন্ডই থাকে সরকারের দিকে। একটা মাদারি হার যেটা আমাদের এন্ডে ছিল, যেটা আমরা হেরেছি, তার জন্য আমরা আমাদের অর্গানাইজেশনাল কিছু প্রবলেম আছে, আমাদের কিছু গাফিলতি আছে, সেটা আমরা জানি এবং সবাইও জানে, সেটা ডিসকাস করছেন, সেটা আমরা রিকভারি করব। কিন্তু সেটা দিয়ে যখন সামগ্রিক নির্বাচন হবে তার অঙ্ক মেলানো সম্ভবপর না, সেটা সম্ভবপর নয়। সেটা সব থেকে বেশি বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝেছেন বলেই তিনি জানেন যে আজকে ম্যাক্সিমাম মিউনিসিপ্যালিটিতে বিজেপি জিতে বসে আছে, ফলে সেই সমস্ত জায়গায় অ্যাড্রেস করতে হবে বলে তিনি এখন থেকে নেমেছেন। তিনি বুঝেছেন যে তার যা সিস্টেম ছিল সেই সিস্টেম কাজ করছে না, আগামী দিনে কেউই কাজ করবে না, আমরাই জিতবো। শুভমাদা, মূল যে কথাটা যেটা আরেকবার বলতে চাই, চেঁচামেচিতে ঢাকা পড়ে গেছিল, সেটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই মানুষগুলি যখন বারবার করে জিততে থাকেন তখন একটা আধিপত্যবাদের ক্ষেত্র প্রস্তুত হয় এবং সেই সময় আমাদের দায়িত্ব থাকে তারা আধিপত্যবাদী থেকে যাতে ফ্যাসিস্ট না হতে পারে। ফ্যাসিস্টের সঙ্গে একটা ধর্মের সম্পর্ক আছে, ফলে আমাদের সংসদীয় গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন প্রচুর গুণ আছে, অবশ্যই সেই জন্যই তো তিনি ক্ষমতায় আছেন। নিম্নবিত্ত মানুষের জন্য তার যে কাজ, সেই কাজের কথা মাথায় রাখতেই হবে। কিন্তু একই সঙ্গে এই মুহূর্তে তাদের দলের যে অন্তর্দ্বন্দ্ব সামনে আসা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে দুর্বৃত্তায়নের যে প্রশ্ন এবং সেই জায়গায় দলের একটি কাঠামো না থাকা, এই জায়গায় সামনের দিনে যেটা হতে পারে একটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল এবং আস্তে আস্তে নেত্রীর যদি কন্ট্রোল কমে যায়, সেই জায়গায় কিন্তু দলটির সঠিক কাঠামো না থাকলে এটি একটি সোশ্যাল ডেমোক্র্যাট দল হিসেবে ভারতবর্ষের রাজনীতিতে খুব বেশি ছাপ ফেলতে পারে। আমাদের সময় একদম শেষ, বাংলা বলছে এখানেই শেষ করব। আমাদের নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 2026-কে পাখির চোখ করে আরও একবার বার্তা দিয়েছেন যে দলের কর্তৃত্ব তার হাতেই। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।